নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীদের নিয়ে কালীঘাটের বাড়িতে বৈঠকে বসলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, এই দিনের বৈঠকে দেখা গিয়েছে সুজাতা খাঁকেও। মনে করা হচ্ছে আগামী দিনে দলের স্ট্র্যাটেজি ঠিক করতে এই বৈঠক। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে সংযুক্ত হয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন, তোমার কাছ থেকে প্রথমেই জেনে নেব আজকের যে এই মিটিং, সেই মিটিং এ ঠিক কি কি ভূমিকা রয়েছে। দেখো, একেবারেই যে আজকের যে বৈঠক, সেই বৈঠক খুব গুরুত্বপূর্ণ এবং আজকে কালীঘাটে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে কিন্তু তৃণমূলের যারা নবনির্বাচিত সাংসদ রয়েছেন তাদের বৈঠক, এবং সেই বৈঠকে যেরকম তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তার পাশাপাশি কিন্তু নবনির্বাচিত সাংসদরা যেমন আছেন এবং অন্যান্য জেলার যারা জেলার দায়িত্বে রয়েছেন তাদেরকেও আজকে তলব করা হয়েছে। যেটা জানা যাচ্ছে দলীয় সূত্রে খবর, যে নবনির্বাচিত সাংসদদের নিয়ে যে বৈঠক, সেই বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে যে আগামী দিনে সংসদে এই দলের তৃণমূল কংগ্রেসের ভূমিকা কি হবে, কারণ বিরোধী দল হিসেবে তাদের ভূমিকা কি হবে, এবং নবনির্বাচিত সাংসদদের মধ্যে কিন্তু অনেকেই নতুন রয়েছেন, তারা কিভাবে কাজ করবেন এবং দলের যে রণকৌশল তা নিয়ে মূলত আলোচনা। সামনেই 21শে জুলাই, সেই 21শে জুলাইয়ের আগে ব্লক স্তরে এবং নিজের কেন্দ্রে সাংসদরা কিভাবে কাজ করবেন। পাশাপাশি অনেক সাংসদের বিরুদ্ধে অভিযোগ ওঠেছে তারা জেতার পরই নিজের এলাকায় ঠিক মতো যান না। সেই জায়গায় দাঁড়িয়ে দলের তরফ থেকে আজকে বার্তা দেওয়া হতে পারে, একেবারে তৃণমূল সুপ্রিমো তিনি নিজে বার্তা দিতে পারেন সাংসদদের, যে নিজের এলাকায় বেশি করে থাকতে হবে। এমনটাই দলীয় সূত্রে খবর, যে কোনোভাবেই যে জিতে গেছি অর্থাৎ আবার 5 বছর পরে আসবো এমন মনোভাব যাতে না হয়, সারা বছর নিজের কেন্দ্রে মানুষের সঙ্গে জনসংযোগে থাকতে হবে, এই বার্তা তিনি দিতে পারেন, এমনটাই সূত্রে খবর। এবং অন্যদিকে সামনে 21শে জুলাই, তার যেরকম প্রস্তুতি আজকে থেকে তৃণমূল কংগ্রেস শুরু করে দিতে চাইছে, কারণ হাতে সময় অনেকটা কম। এবার কিন্তু তৃণমূল কংগ্রেস অনেক বেশি ম্যান্ডেট নিয়ে তারা লোকসভা ভোটে জিতেছে, অর্থাৎ এবার ব্লকে ব্লকে তারা কি বার্তা নিয়ে যাবে, মানুষের কাছে কিভাবে পৌঁছাবে, জনসংযোগের উপায় কি হবে, সেই বিষয়টা কিন্তু আজকে এই বৈঠক থেকে নির্ধারণ করা হবে। এবং শুধুমাত্র নবনির্বাচিত সাংসদরা নন, তার পাশাপাশি দলীয় যে অন্যান্য নেতৃত্ব তাদেরকেও তলব করা হয়েছে, যে সাংগঠনিক পুরো বিষয়টাকে বুঝিয়ে দেওয়ার জন্য এবং আগামী দিনে 21শে জুলাইয়ের আগে প্রস্তুতি। পাশাপাশি আজকে থেকেই কিন্তু এই বার্তা দলের তরফ থেকে দেওয়া হতে পারে যে সামনেই 26শে বিধানসভা নির্বাচন, তার আগে একেবারে প্রথম থেকে মাঠে যেন তৃণমূল কংগ্রেস থাকে, তার প্রস্তুতিও যেন তারা করে রাখেন বা দলীয় নেতৃত্ব করে রাখেন, সেই বার্তাটাও কিন্তু দলের তরফ থেকে দেওয়া হতে পারে, এমনটাই সূত্রের খবর। আচ্ছা সায়ন্তন, তোমার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন থাকবে যে এই যে ধরো যারা প্রথমবারের সাংসদ হলেন, যেমন উদাহরণস্বরূপ বলা যায় রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রথমবারের সাংসদ হয়েছেন, এই যারা প্রথমবারের সাংসদ হয়েছেন তাদের জন্য কোনো বিশেষ বার্তা কি রয়েছে? একেবারে যে শুধুমাত্র রচনা বন্দ্যোপাধ্যায় নয়, আমরা জানি জুন মালিয়া তিনি বিধায়ক, কিন্তু প্রথমবার তিনি সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন। এরকম বহু সাংসদ আছেন যারা একেবারে প্রথম রাজনীতি করছেন বা নতুন নির্বাচিত হয়েছেন, তাদেরকেও বিশেষ বার্তা যে দলের তরফ থেকে থাকার কথা, যে নিজের এলাকায় জনসংযোগ বাড়াতে হবে এবং প্রতিদিন জনগণের কাছে পৌঁছাতে হবে এবং এলাকায় কিন্তু বিশেষ নজর দিতে হবে। এবং তার পাশাপাশি সংসদে দলের ভূমিকার পাশাপাশি তাদের ভূমিকা কি হবে, তারা কিভাবে শিখবে, তারা কিভাবে কথা বলবে, তা নিয়েও কিন্তু দলের তরফ থেকে একটা বার্তা দেওয়া হতে পারে, এমনটাই কিন্তু সত্যের খবর। তবে এই বৈঠক কিন্তু শুরু হয়ে গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সাংসদ যারা নির্বাচিত হয়েছেন তারা রয়েছেন, এবং অন্যান্য যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলির দলীয় নেতৃত্ব কিন্তু এসে পৌঁছেছেন। এই মুহূর্তে কালীঘাটে কিন্তু সেই বৈঠক শুরু হয়ে গিয়েছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ সায়ন্তন।
নিউটাউনে রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, রেস্তোরাঁর মালিককে মারধর অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর। সূত্রের খবর, সোহমের শুটিং চলাকালীন রেস্তোরাঁর সামনে অভিনেতা ও শুটিং ইউনিটের গাড়ি রাখা ছিল। রেস্তোরাঁ মালিকের দাবি, একটা পার্কিং খালি করতে বললেই হঠাৎই সোহম চক্রবর্তীর নিরাপত্তারক্ষীরা তার উপর চড়াও হন। এমনকি সোহম চক্রবর্তীও তাকে ঘুষি মারেন বলে অভিযোগ। চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহম চক্রবর্তীর অবশ্য দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে গালাগাল করছিলেন বলে ওই রেস্তোরাঁ মালিককে তিনি 3টে চড় মেরেছিলেন। এই ঘটনার কথা স্বীকার করলেও সোহম জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এরকম কুরুচিকর মন্তব্য করার কারণেই এই ঘটনা তিনি ঘটিয়েছেন। এখন আমরা শুটিংয়ের অ্যালাউ করেছিলাম, আমি এসছি, এখানে পার্কিং নিয়ে অসুবিধা হচ্ছিল, আমার স্টাফদের সঙ্গে মারপিট করলো। সোহম নিজে আমার গায়ে হাত দিল। এমএলএ সোহম আমার চোখের এখানে ফুটিয়ে দিয়েছে, প্লাস আমাকে এখন পুলিশ কিভাবে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, থানায় নিয়ে যাচ্ছে উল্টো করে। কারণ হচ্ছে বলেছে আমি অভিষেকের বন্ধু। আনলাম অভিষেক জানি না, আমার রেস্টুরেন্টের ব্যবসা হচ্ছে, একটা গাড়ি পার্কিং ঠিক করতে বলেছিলাম। পুলিশ নিয়ে যাচ্ছে কেন? পুলিশ নিয়ে যাচ্ছে কেন? পুলিশের অফিসার রয়েছে। আমার যারা পুলিশ স্টাফরা যারা রয়েছে তাদের সঙ্গে রীতিমতো দুজন মানে ধাক্কাধাক্কি করছে, মারামারি করছে। খুব স্বাভাবিকভাবে শর্টটা হয়ে যাওয়ার পর আমি নিচে আসি, কী হয় জিজ্ঞেস করি, এবং আমি জিজ্ঞেস করি যে কী হয়, কী হয়েছে কী, এবং দুম করে এরকম পুলিশ স্টাফ অন ডিউটি যারা রয়েছে তাদের গায়ে হাত, এবং এরকম একটা হটকারিতার সিচুয়েশন। তো মালিককে বলি, সে তো তার গরম উদ্ধত না আসা করে হাত পারে। তখন তাকে বলি যে, এবং যেটা সবথেকে শুনলাম যে সে কে এমএলএ আমার জানার দরকার নেই, আমাকে কিস্তি করেছে, এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি করেছে। যখন এটা শুনলাম তখন মাথাটা গেছে গরম হয়, তখন তাকে বুঝিয়েছি সে কি, ঠিক আছে, মোটামুটি এইটুকু। বাট বাদবাকি এমন কিছু হয়নি যে এখানে এরকমভাবে এদের উদ্ধত, এদের ব্যবহারটাই সেটা চরমভাবে আমাদেরকে আকর্ষিত করেছে। মোটামুটি করেছি, 2-4টে চর মেরেছি, দোকানটা ধাক্কা মেরেছি, করেছি। বিজেপির দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ বিজেপিরই একাংশের। কৃষ্ণনগরের নদিয়া উত্তর বিজেপির দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে মিছিল করে বিক্ষোভ দেখালো বিজেপির একাংশ। বিক্ষোভকারীদের দাবি বা অভিযোগ যে নদিয়া উত্তরের জেলা সভাপতি অর্জুন বিশ্বাস এবং রাজ্য বিজেপি নেতা অমিতাভ চক্রবর্তী তৃণমূলের সঙ্গে আঁতাত করে বিজেপি প্রার্থী অমৃতা রায়কে হারিয়ে দিয়েছে টাকার বিনিময়ে। তারপরই এই অভিযোগ, বিজেপির দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীদের একাংশ। বিজেপির লোকই বন্ধ করেছে, বিক্ষুব্ধ যারা তারা বন্ধ করেছে। কারণ আজকে অর্জুন বিশ্বাসের যা কেলোকীর্তি, সেই কেলোকীর্তির জন্যে আজকে এই অঘটনটা ঘটেছে, যার জন্য সাধারণ মানুষ এমনভাবে দলের জেতা সিট সেটাকেও হারাতে বাধ্য করেছে। তার জন্যে মানুষের আক্রোশ, আর এই আক্রোশের কারণেই আজকে এই ঘটনাটা। এবং সার্বিকভাবে মানুষের পূর্ণ তদন্ত এবং পূর্ণ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এইটা কারচুপির হাত থেকে রক্ষা করার জন্য বন্ধ করে রেখেছে, যা রাজ্য স্তর এবং কেন্দ্রীয় নেতৃত্বকে জানানোর জন্য এবং সাধারণ মানুষের প্রভাবটা বাড়াবার জন্য। এ তো বিজেপির লোকই বন্ধ করেছে, বিক্ষুব্ধ যারা তারা বন্ধ করেছে। কারণ আজকে অর্জুন বিশ্বাসের যা কেলোকীর্তি, সেই কেলোকীর্তির জন্যে আজকে এই অঘটনটা। ভোট পরবর্তী হিংসা অব্যাহত নিউটাউনে, বিজেপির নেতাদের মারধরের অভিযোগ। নিউটাউন থানা এলাকা থেকে দাড়ি বৈদ্যপাড়া এলাকায় বিজেপি নেতা বরুণ বিশ্বাস, বিজেপির বুথ সভাপতি প্রশান্ত সর্দার সহ আরো বেশ কয়েকজনকে মারধর করার অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। অভিযোগের তীর বিধাননগর পৌর নিগম 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিনু মণ্ডলের বিরুদ্ধে। দাদা এখানে কোনো ছবি তুলবে না, দাদা এখানে কোনো ছবি তুলবে। তৃণমূলের হাতেই আক্রান্ত তৃণমূল কর্মী। শনিবার সকালে মুর্শিদাবাদের জলঙ্গি থানার হরিভক্তপুর এলাকার ঘটনা। আন্তাজুল শেখ নামের এক ব্যক্তি বাড়ি ফেরার সময় তাকে টোটো থেকে নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। পঙ্খী মণ্ডল এবং সৌরভ শেখ নামের 2 তৃণমূল কর্মীর বিরুদ্ধেই মারধরের অভিযোগ। পুরনো তৃণমূল কর্মীদের সঙ্গে নতুন তৃণমূল কর্মীদের ঝামেলা, মারধরের অভিযোগ উঠেছে নতুন তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জলঙ্গি থানার পুলিশ। হাটে যাওয়ার জন্য আসছিল, আর পেছ থেকে ওকে হলো আচমকা হলো মারতে লেগেছে, হাতে পাইসি ছিল, হাসি ছিল, ও ঠিক পাইনি, মারি মাথাটা ফাটিয়ে এখন অজ্ঞানী পড়েছিল। আমি দড়ি যে আমি ধরতে কেন, আমার অপারেশন করা পেট, আমার পেটে এক লাথি মারি দিল এই সরব, তারপরে হলো পঙ্খী, তারপরে ওখানে কাবা তোলা ছিল, ক্ষম খাই রাজনীতি বলতে গেলে ওরা এখন নতুন ভাবু সিপেন থেকে তৃণমূলে নেমেছে, আর আমরা পুরনো তৃণমূল, কিন্তু কোনো রাগ টাগো না, এরকম অটোমেটিক টুকটুকি থেকে ধরে আচমকা মারিছে। আমরাও তৃণমূল করে, ওরাও করে এখন নতুন। পেছন থেকে এসে সরব মারতে লেগেছে,
মারিছে কিসের জন্য আমি বলতে পারবো না, শালা বাঞ্চ তো শুনিনি, কিছু শুনিনি, পেছন থেকে ওকে একটা এত বড় খুঁটি লাথি দিয়ে মারছিল। আমি আর কাবারতলা ধরেছি। আগে একটা হয়েছিল বলে সেটা মীমাংসা বলে হয়ে গেছে পঞ্চায়েতে, তাই শুনেছি। ভোটের আগে ওটা মীমাংসা মহাবলী করে দিয়েছে প্রধান। বাস দুর্ঘটনায় গুরুতর জখম 20 জন বাস যাত্রী। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বালেশ্বর জাতীয় সড়কের নারায়ণগড়ের হাতজলা রায়গড়ের ঘটনা। বাসটি ভুবনেশ্বর থেকে কলকাতার দিকে আসছিল। আহতরা মকারামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও মেডিকেল কলেজ চিকিৎসাধীন। বাসে থাকা যাত্রীরা জানাচ্ছেন, গাড়ির গতি বেশি থাকায় বাঁক নিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। এই বিষয়ে আরো জেনে নেব আমাদের সহকর্মী কৌশিক দত্তর কাছ থেকে। কৌশিক, তুমি আমাকে জানাও যে কি ঘটনাটা ঘটেছে। দেখো রিক, এই অ্যাক্সিডেন্টটা হয় আজ ভোর রাতে। ভুবনেশ্বর থেকে বাসটা আসছিল কলকাতার দিকে। হাবলা রাজগড়ের কাছে পুলিশের অনুমান ড্রাইভারের চোখ ঘুম চলে আসে এবং চোখ লেগে যায়, তার ফলেই অ্যাক্সিডেন্টটি ঘটেছে। কারণ সেই সময় ডাক্তার জানিয়েছেন তারা ঘুমিয়েছিলেন এবং বাস উল্টে যেতে তারা ধাক্কা পান এবং দেখেন তারা আহত হয়েছেন। তারপরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতাল নিয়ে আসে। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন তোমার কাছে, এখন ঠিক অবস্থাটা কি রকম? দেখো, এখন আহতদের মধ্যে 5 জনকে নিয়ে আসা হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের একজনের পা ভেঙেছে এবং বাকি 3 জন গুরুতর আহত বলে জানা গেছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা চলছে মকরামপুর এবং এখন হাসপাতালে। বেশ, তোমাকে অসংখ্য ধন্যবাদ কৌশিক। শুক্রবারের পর শনিবারেও যাত্রীদের ভোগান্তি অব্যাহত শিয়ালদহ উত্তর ও মেন শাখায়। শিয়ালদহ স্টেশনের 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে সম্প্রসারণের কাজ চলছে, আর তার জেরেই বদল আনা হয়েছে রেল পরিষেবায়। বাতিল হয়েছে একাধিক ট্রেন। অনেক ট্রেন শিয়ালদায় পৌঁছানোর কথা থাকলেও তা দমদমেই আটকে রয়েছে। ঘণ্টাখানেক ধরে দাঁড়িয়ে ট্রেন, ফলত ট্রেন থেকে নেমে জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইন ধরেই হেঁটে যাচ্ছেন নিত্যযাত্রীরা। যাত্রীদের কথায় শুক্রবারের থেকেও শনিবারের পরিস্থিতি আরও খারাপ। একই ট্রেন নেই, তার উপরে মাঝ লাইনে দাঁড়িয়ে ট্রেন, ভিড় বাড়ছে স্টেশনগুলিতেও। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না করা খিচুড়ি খেয়ে অসুস্থ একাধিক শিশু ও মহিলা। আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। প্রয়াত হলেন ইটিভি নেটওয়ার্ক এবং রামোজি ফিল্ম সিটির প্রধান রামোজি রাও। শুক্রবার রাতে হায়দ্রাবাদে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 87 বছর। উচ্চ রক্তচাপ এবং শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত 5ই জুন রামোজিকে হায়দ্রাবাদের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, আর তারপর থেকেই সেখানেই তার চিকিৎসা চলছিল। প্রথম ক্যান্ডি তৈরির কোম্পানি কোথায় তৈরি হয়েছিল, বা প্রথম বুলেট বা গোলাবারুদ তৈরির কারখানায় বা কোথায় গড়ে উঠেছিল? প্রশ্নগুলোর উত্তর একটাই, দমদম। 1983 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই শহর। রাজনৈতিক টানাপোড়েনে অনেক বিবর্তন ঘটেছে শহরটির। আজ আপনাদের দেখাবো এই শহরের রাজনৈতিক ইতিহাস। দেখুন। 7 বিধানসভা অঞ্চল নিয়ে আজ এক জনবহুল এলাকা হয়ে উঠেছে উত্তর 24 পরগনার দমদম। মোট জনসংখ্যার 16,99,656 জন ভোটার রয়েছে। এর মধ্যে রয়েছেন সংখ্যালঘু ভোটারও। দমদম লোকসভার 7 বিধানসভা কেন্দ্র হল খড়দহ, উত্তর দমদম, পানিহাটি, কামারহাটি, বরাহনগর, দমদম এবং রাজারহাট গোপালপুর। এই 7 বিধানসভা অঞ্চল নিয়ে গঠিত দমদম লোকসভা কেন্দ্র। 2024 লোকসভা নির্বাচনে কেন্দ্রটি ধরে রাখলেন তৃণমূল প্রার্থী সৌগত রায়। এই নিয়ে 4 বার দমদম কেন্দ্রে রাজ করতে চলেছেন তিনি। শেষ ভোটের ফল অনুযায়ী তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তকে হারিয়ে 4,29,384 ভোটে জয়ী হয়েছেন।
এবারের লোকসভা ভোটের হিসেব বলছে সৌগত রায়ের প্রাপ্ত ভোট 4,29,384, শতাংশের হিসেব করলে দাঁড়ায় 41.45। অপরদিকে শিলভদ্র দত্তর প্রাপ্ত ভোট 3,70,964, শতাংশের হিসেবে 36.34। পাশাপাশি এই কেন্দ্রের বাম প্রার্থী সুজন চক্রবর্তীর প্রাপ্ত ভোট 1,89,667, শতাংশের হিসেব অনুযায়ী 19.11। মোট ভোট পড়েছে 73.82%। এবার যাওয়া যাক একটু ফ্ল্যাশব্যাকে। দমদমে রাজনৈতিক দলের ক্ষমতার ওঠাপড়া। ভারতীয় লোক দল 1977 সাল থেকে 1980 সাল পর্যন্ত রাজ করেছে। এরপর ক্ষমতা যায় সিপিআইএম এর হাতে। তারা 1980 সাল থেকে 84 সাল পর্যন্ত রাজ করে। এরপর যায় জাতীয় কংগ্রেসের হাতে ক্ষমতা। তারা 1984 সাল থেকে 1989 সাল পর্যন্ত রাজ করে। এরপর পুনরায় এই কেন্দ্রটি যায় সিপিআইএম এর হাতে। তারা 1989 সাল থেকে 1998 সাল পর্যন্ত ক্ষমতা কায়েম করে। এরপর ক্ষমতাটি প্রথম এবং শেষবারের জন্য যায় বিজেপির হাতে, যারা 1999 সাল থেকে 2004 সাল পর্যন্ত ক্ষমতা কায়েম করে রাখে। এরপর এই এলাকাটি আবার যায় সিপিআইএম এর হাতে। তারা 2004 সাল থেকে 2009 সাল পর্যন্ত ক্ষমতা দখল করে রাখে। এরপর 2009 সালেই এই এলাকাটি যায় তৃণমূলের হাতে, যা এখনো পর্যন্ত বহাল রয়েছে। 2024 লোকসভা নির্বাচনে সৌগত রায়ের জয়লাভ তৃণমূলের টানা আধিপত্যকে আরো 5 বছরের জন্য নিশ্চিত করলো, এমনটাই বলা যায়। ঐতিহ্য মণ্ডিত এই শহরাঞ্চলটি রাজনৈতিক দিক থেকে হাত বদল হয়েছে একাধিকবার, তবুও হারায়নি তার এতটুকু গরিমা। এক কথায় বলতে গেলে দমদম আছে দমদমেতেই। ব্যুরো রিপোর্ট, হাই নিউজ। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।